আসসালামু আলাইকুম। যারা মনে করেন হাসিনাকে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেওয়ার পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটা ছোট্ট স্টেটমেন্ট দেয়া হলো, এটা দেখে অনেকেই খুব বিগলিত যে ভারত বেশ নমনীয় ভাবে কথাবার্তা বলছে। ভারত এখন বাংলাদেশকে সমীহ করে। হাসিনার বিচারের ব্যাপারে তারা কোনোই কথা বলেনি। শুধু বলেছে যে তারা জানে এই হাসিনার বিচার নিয়ে কি হয়েছে, তবে এটা নিয়ে কোনো মন্তব্য করেনি। বলছে আমরা বাংলাদেশের সঙ্গে উন্নত সম্পর্ক চাই, বাংলাদেশের মানুষ যাতে ভালোভাবে থাকে, দেশে উন্নতি হোক, উন্নয়ন হোক, ভালো গভর্নেন্স থাকুক, গণতন্ত্র থাকুক, এগুলো আমরা চাই। ভারত ২ প্যারাগ্রাফের ছোট্ট একটা রিয়াকশন দেখিয়েছে। অনেকে মনে করেছে ভারত তো ইউনূস সরকারকে একচোট নেবে, যে হ্যাঁ কেন ইউনূস কেন হাসিনাকে ফাঁসির আদেশ দেয়া হলো, ভারত এটা সহ্য করবে না, ভারত হাসিনাকে শেল্টার দিয়েছে, হাসিনা ভারতের একজন প্রিয় ব্যক্তি। এই ধরনের কোনো কথার আভাস আমরা ভারতীয় সরকারের কাছে পাইনি। এবং বুধবারে বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশ সরকারের ডক্টর খলিলুর রহমান অজিত দোভালের নিমন্ত্রণে দিল্লিতে গেলেন এবং দিল্লি সেদিনই তার অনেক কথাবার্তা হলো না, উনি বোধহয় মঙ্গলবারই গিয়েছিলেন। মঙ্গলবারে গিয়ে তারপরে অনেক কথাবার্তা বলেছেন অজিত দোভালের সঙ্গে। আমি কিন্তু এটার ঘোর বিরোধী ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের গত দুটো অনুষ্ঠানে বলেছি যে এপ্রিল মাসে বিমস্টেকের কনফারেন্সে ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী যে ভাষায় কথা বলেছেন এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল যে ভাষায় ডক্টর খলিলুর রহমানকে কথা বলেছেন, তাতে বাংলাদেশের আত্মমর্যাদা সম্পন্ন হলে তারা বাংলাদেশি কোনো প্রতিনিধিকে সরকারিভাবে ভারতে পাঠাতো না, অজিত দোভালের কাছে পাঠাতো না। তবে অজিত দোভালের সঙ্গে দেখা করতে গেলেন খলিলুর রহমান সরকারিভাবে, কিন্তু সেখানে তিনি হাসিনাকে প্রত্যাবর্তন করার ব্যাপারে, বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো আলাপ আলোচনা করেছেন এ কথা উল্লেখ করা হয়নি। কিন্তু আমরা জানি খলিলুর রহমান দিল্লিতে গিয়েছিলেন হাসিনার ব্যাপারে কথা বলার জন্য এবং অনেক নাটক হয়েছে। আমি মোদ্দা কথা আপনাদের বলে দেই, মোদী সরকার ইউনূস সরকারের সঙ্গে দর কষাকষি করছে। এই কাজ করলে আমরা হাসিনাকে এবং তার সহযোগী যারা ভারতে যারা এখন ভারতের আশ্রয়ে যারা আছে, আওয়ামী লীগের মন্ত্রী নেতৃবৃন্দ কয়েক শত, তাদেরকে তারা ফেরত পাঠাবে বিচারের জন্য। হাসিনার ফাঁসি হয়েছে, এটা নিয়ে তাদের কোনো অভ্যন্তরীণ, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, তারা কোনো মন্তব্য করছে না। খুব ভালো, খুব ভালো শোনায় কথাগুলো। এবং যে আলোচনাটা হয়েছে তাতে মনে হচ্ছে ভারত হাসিনাকে ফেরত পাঠালেও পাঠাতে পারে। এখন আমি বিবিসির একটা রিপোর্ট 20 নভেম্বরের বিবিসি বাংলা যেটা বলছেন, আসিফ নজরুলকে কোট করে বলেছেন, বিবিসি বলছে আসিফ নজরুল বলেছেন হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আবার বাংলাদেশ সরকার চিঠি দেবে, ফরমালি আরেকবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতকে জানাবে হাসিনাকে যেন ফেরত দেওয়া হয়। ডিসেম্বর মাসে একটা চিঠি দেওয়া হয়েছিল, ভারত সে চিঠির অ্যাকনোলজি করেনি, উত্তর দেওয়া তো দূরের কথা, ভারত কোনো পাত্তাও দেয়নি। আসিফ নজরুল বলেছেন ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি শত্রুতামূলক বলে গণ্য করবে। বেশ কঠিন কথা, হাসিনাকে ফেরত দাও, নইলে আমরা আর তোমাদের সঙ্গে বন্ধুত্ব রাখবো না। এবং বুধবার 19 তারিখে অজিত দোভালের সাথে দিল্লিতে খলিলুর রহমানের সাক্ষাৎ হয়েছে। হাসিনাকে প্রত্যাবর্তন করার বিষয়ে আলাপ হয়েছে কিনা এটা নিয়ে দু ধরনের কথা শোনা যাচ্ছে। তবে যেটা আমরা শুনতে পাই যে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের কি কথা হয়েছে, মূলত বাংলাদেশের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব ও হিন্দু নাগরিকদের নাকি আক্রমণ করা হয়েছে ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে, এই পুরনো অভিযোগ।
2024 জুলাই মাসে যেটা আমরা শুনে আসছি, অগাস্ট মাস থেকে, যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, তাদের হত্যা করা হয়েছে ইত্যাদি, তারা আক্রান্ত, এই কথাগুলো ভারত আবার বলছে। পাকিস্তানের সঙ্গে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক করছো তোমরা, বাংলাদেশের লোকজন ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া হচ্ছে এবং হিন্দু নাগরিকদের আক্রান্ত করা হচ্ছে। এবং তারা আরো বলেছে, চীনের ব্যাপারে বলেছে, চীনের সঙ্গে, চীনকে এই যে লালমনিরহাটে এয়ার বেস বানাতে দেয়া হচ্ছে এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো, সেভেন সিস্টার্স এর আশেপাশে চীনাদের আনাগোনা বাংলাদেশের ভূমিতে, এটা ভারত আপত্তি করেছে এবং বলছে ভারত, বাংলাদেশ এবং চীন সমন্বিতভাবে তারা ড্রোন তৈরি করবে এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে ইত্যাদি নাকি আলোচনা হয়েছে। এগুলো জানা যায়। হাসিনার ব্যাপারে কোনো আলাপ হয়েছে অফিসিয়ালি জানা যায় না। অফিসিয়ালি বিবিসিও বলছে এই ব্যাপারে কোনো আলাপ হয়েছে বলে আমরা জানি না। তবে আমি একজন প্রখ্যাত বিশ্লেষকের মত এখানে তুলে ধরছি। এই বিশ্লেষক বলছেন, গোপন সূত্রে যে তথ্যগুলো উনি পেয়েছেন, মোদী সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে নীতিগতভাবে নাকি একমত পোষণ করছে। তবে একমত পোষণ করলেও এই জন্য অনেকগুলো কঠোর শর্ত জুড়ে দিয়েছে। এই কাজ করলে আমরা হাসিনা ও তার সহযোগীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। এখন বাংলাদেশ কি এই শর্তগুলো মেনে নিতে পারবে? এটা একটা $1 বিলিয়ন কোয়েশ্চেন। যাই হোক, অনেকেই খলিলুর রহমানকে তুলনা করছেন মঈনুদ্দিন আহমদের সাথে, জেনারেল মঈনুদ্দিন আহমদের সাথে, যিনি একটু ভারতপন্থী ছিলেন। আমি অবশ্য সেটা মনে করি না। খলিলুর রহমানের এই সফর কি কূটনৈতিক সফর ছিল, নাকি তার সাথে অজিত দোভালের যে আলোচনা হয়েছে সেটা নিয়ম মাফিক কূটনীতি ছাড়িয়ে গেছে? মানে ডিপ্লোমেসি ছাড়া সেখানে আরো অনেক কথা হয়েছে যেগুলো ডিপ্লোম্যাটরা বলেন না, অনেক খোলামেলা আলোচনা হয়েছে। এটা করে ইউনূস সরকার বুঝাতে চাইছেন যে খলিলুর রহমানের ভারত যাওয়া অপরিহার্য ছিল, দরকারি ছিল। আমি তা মনে করি না। কেন মনে করি না সেটা বলবো। অনেকেই বলছেন তাদের আলোচনা ছিল এ কেয়ারফুল এক্সচেঞ্জ অফ পজিশনস এন্ড এক্সপেকটেশনস, মানে এটা ছিল নীরব তবে গুরুত্বপূর্ণ আলোচনা। তবে এখানে অনেক কেয়ারফুলি, তারা সাবধানতার সঙ্গে অনেকগুলো তাদের যে পজিশনস, তারা কি চান এবং কি চান না, তারা কি আশা করেন এবং কি আশা করেন না পরস্পরের কাছে, এই নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে, এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন হয়েছে। তাই এটাকে অনেকে বলছে কোয়েট বাট সিগনিফিকেন্ট ডিসকাশন, নীরব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দিল্লির প্রস্তাবের প্যাকেজে কি ছিল, তারা কি কি প্রস্তাব বাংলাদেশে দিয়েছে, এগুলো আমরা জানি সম্পূর্ণ নতুন কিছু নয়। এবং হাসিনার আমলে যে সুযোগ সুবিধাগুলো ভারত বাগিয়ে নিয়েছে বাংলাদেশের কাছে, সেগুলোকে আবার ঝালাই করে আরো শক্তিশালী করে ভারত বাংলাদেশে আরো জেঁকে বসতে চায়। এটাই তাদের আলোচনার মুখ্য বিষয়। যেগুলো ভারত আগে বেসরকারিভাবে জানিয়েছিল, এইবার তারা সেগুলো সরকারিভাবে বাংলাদেশের প্রতিনিধি, সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমানের কাছে বলল। তবে ঢাকার উত্তরও ছিল বেশ দৃঢ় ও স্পষ্ট। খলিলুর রহমান এখানে একটা ভালো ভূমিকা পালন করেছেন। খলিলুর রহমান নাকি বলেছেন আওয়ামী লীগ এখন একটা মৃত, দ্য আওয়ামী লীগ ইজ ডেড টু আস, আমাদের কাছে আওয়ামী লীগ মৃত, মরে গেছে। এন্ড দেয়ার ইজ নো অপশন ফর হাসিনা, হাসিনার কোনো কিছু করার বা বলার কোনো অপশন আমাদের কাছে নেই। যে হাসিনা এইটা বললে আমরা রাজি হব, হাসিনা এটা করলে হাসিনা রাজি হবে। হাসিনা যেমন বলেছে আইসিটিতে, তার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিচার করা হোক এবং তাকে উকিল দেয়া হোক, ভালোভাবে ডিফেন্ড করতে দেয়া হোক, এই ধরনের কথাগুলো যে হাসিনা বলেছে, সে ব্যাপারে এরা বলছে হাসিনার কোনো কথাই আমরা শুনতে রাজি না। দ্যার ইজ নো অপশন ফর হাসিনা, হাসিনা এখানে এক্সিস্টই করে না। এটাই হচ্ছে এই আসল খবর, যেটা ভেতরে হাসিনার ব্যাপারে যে আলোচনা হয়েছে সেটা এখনো প্রতীয়মান। তবে ভারতের প্রতিক্রিয়া ছিল খুবই নিয়ন্ত্রিত এবং অনেকটা পজিটিভ। ভারত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করার জন্য উদ্গ্রীব,
হাসিনার ব্যাপারে তারা খুবই নমনীয়, যেন বাংলাদেশ ভালোভাবে চাইলেই দিল্লি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিয়ে দেবে। এবং ভারত বলেছে যে, নয়াদিল্লি বলছে যে আমরা ভারতকে হাসিনা ও আওয়ামী লীগারদের সহযোগীদের রক্ষক হিসেবে দেখতে চাই না। আমরা আমাদের হাসিনা বা তার দলের লোকজনদের প্রতি, যারা মন্ত্রীরা এবং যে দলের লোক নেতৃবৃন্দ যারা ভারতে আশ্রয় নিয়েছে, হাসিনার আত্মীয় স্বজন সহ সবাই, তাদের ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই এবং আমরা তাদের রক্ষক, তাদেরকে আমরা এখানে বসিয়ে রেখেছি, রক্ষা করছি, এটা কিন্তু ঠিক না। মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই কথাটা ভারত আবার জানিয়ে দিল। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো হাসিনার প্রত্যাবর্তন ব্যাপারটা আলোচিত হয়েছে যে তাকে ফেরত দেওয়া হবে, তবে ভারত তাকে বিনামূল্যে বাংলাদেশের হাতে তুলে দেবে না, এটাই আলোচনার মূল বিষয়। বলছে এক্সট্রাডিশন ইজ অন দ্য টেবল বাট নট ফর ফ্রি। হাসিনার ফেরত যাওয়া আমরা টেবিলের উপরে আলোচনার জন্য রেখেছি, তবে বিনামূল্যে না, বিনা পয়সা আমরা হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবো না। তাদের শর্তগুলো মানলে তখন তারা হাসিনাকে পাঠাবে বলে তারা সিদ্ধান্ত নিতে পারে। ভারত অনেকগুলো শর্ত সাপেক্ষে হাসিনা ও তার সহযোগীদের যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়েছে বলে শোনা যায়, তবে শর্ত অনেক। 1 নম্বর শর্ত কি, বাংলাদেশকে ভারতের জন্য দুটো অর্থনৈতিক জোন বা ইকোনমিক জোন বানাতে হবে, যে ভারতের এক্সপোর্ট প্রমোশন জোনের মতো ভারতীয়রা এখানে এসে এখান থেকে মালপত্র তৈরি করবে এবং বিদেশে রপ্তানি করবে, তারা ইনভেস্ট করবে। ইকোনমিক জোন এক্সক্লুসিভলি ফর ইন্ডিয়া থাকতে হবে দুইটা বাংলাদেশের ভিতরে, এবং তাদেরকে ব্যবসা বাণিজ্যে বিশেষ সুবিধা দিতে হবে, বিশেষ সুবিধা। 2 নম্বর, ভারত বাংলাদেশের ভিতরে বর্ধিত কূটনৈতিক কাঠামো, মানে তারা আরো কনসুলেট খুলবে, আরো ভারতীয় নাগরিক এখানে আনবে, এটাই মুদ্রা কথা, যে বাংলাদেশের ভেতরে তারা আরো ভারতীয়দের ঢোকাতে চাইছে কূটনীতির নামে, ডিপ্লোমেসির নামে, কূটনৈতিক সম্পর্কের নামে। 3 নম্বর, ট্রানজিট এবং করিডোর সুবিধা বর্ধিত করতে হবে, যেগুলো হাসিনা দিয়েছে সেগুলো রাখতে হবে এবং আরো তারা দাবি করছে ট্রানজিট দিতে হবে, করিডোর দিতে হবে, সুবিধা ইত্যাদি। 4 নম্বর হচ্ছে ওয়াইড স্প্রেড কমিউনিকেশন কানেক্টিভিটি, মানে বিস্তৃত যোগাযোগ কানেক্টিভিটি অ্যান্ড কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টস থাকতে হবে, ব্যবসার সুযোগতা, ব্যবসার সুযোগ সুবিধা। আমি বহুবার বলেছি পৃথিবীর যত যুদ্ধ এবং যত কূটনৈতিক সম্পর্ক সবই মূলত ব্যবসা বাণিজ্যের জন্য, মানে কে কোথা থেকে র ম্যাটেরিয়াল আনবে, মার্কেট অ্যান্ড সোর্সেস র ম্যাটেরিয়াল এবং কন্ট্রোল, কে বিক্রি করবে, মার্কেট কার এবং র ম্যাটেরিয়াল কার, এটা নিয়ে পৃথিবীতে ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধ হয়েছে। অন্য কোনো কারণে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে না। এখানে ভারত কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য, এবং ওই কমিউনিকেশন কানেক্টিভিটি বাড়াতে হবে এবং কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টস আরো বৃদ্ধি করতে হবে, এবং বর্ধিত কূটনৈতিক সুবিধা মানে কাঠামো, মানে ভারতের অনেক বেশি ডিপ্লোম্যাট বাংলাদেশে আসবে। ঢাকা হাসিনাকে ফেরত পেতে এসব শর্তে রাজি হবে কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে এটা শর্ত না, এটা আমাদের প্রশ্ন, যে এতগুলো শর্ত দিয়েছে ভারত, বাংলাদেশ সরকার কি এ সমস্ত শর্ত মেনে নিয়ে রাজি হবে হাসিনাকে ফেরত আনতে? তবে যেটা আমরা ভুলে যাই, ইউনূস সরকারের এ ধরনের কোনো অধিকার নেই, ক্ষমতা নেই, এটা ভারতও খুব ভালো করে জানে। তাই ভারত বলেছে এই আলোচনা তো এখন আমরা শুরু করেছি ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে, পরে যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, সেটা যদি ভারত বান্ধব একটা সরকার হয়, তাহলে আমরা হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা করব। তার মানে শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশের নির্বাচনের পরে একটা ভারত বন্ধু সরকার বানাতে হবে বাংলাদেশকে, এবং ভারত বাংলাদেশে যে চীনের বর্ধিত প্রভাব, চীনের উপস্থিতি, এগুলোতে তারা খুবই উদ্বিগ্ন। খলিলুর রহমান যদিও ভারতকে বলেছে চীনের লালমনিরহাটের এই এয়ারবেস এবং ওখানে তিস্তা প্রকল্পের উন্নয়নের কার্যকলাপ নিয়ে ভারতকে উদ্বিগ্ন হবার মতো কারণ নেই,
তিনি আশ্বস্ত করেছেন ভারতকে যে আমরা চীনকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দেব না। তবে এত কিছুর পরেও ভারতের টোন ছিল খুব সফট, খুব নরম। ভারতকে বেশ নমনীয় ও সৌজন্যমূলক মনে হয়েছে, রেগে যায়নি, হ্যাঁ তোমরা এটা করবে। যেটা বিমস্টেকের কনফারেন্স ব্যাংককে কিন্তু মোদি এবং অজিত দোভাল, ডক্টর ইউনুস এবং পরে অজিত দোভাল খলিলুর রহমানকে এক চোট নিয়েছে, অসভ্য ভাষায় কথাবার্তা বলেছে, সাবধান হয়ে যাও, তোমরা এরকম করবে না, এরকম করলে তোমাদের প্রতি কিন্তু সব আমাদের অনেক রাগ, তোমাদের কি তোমরাই বেশি সাফার করবে, বাংলাদেশে হুমকি দিচ্ছে তোমরা আমাদের কথা শোনো, নইলে তোমাদের খুব মুশকিল হয়ে যাবে, অসুবিধায় পড়ে যাবে। কিন্তু এইবার খুবই নমনীয় ভদ্রভাবে কথাবার্তা বলছে। ভারতের এই ভদ্রতাকে যদি কেউ ভারতের দুর্বলতা মনে করেন, যেটা আমাদের বাংলাদেশের অনেকেই মনে করে ভারত এখন বেশ আমাদের বন্ধু হতে চায়, আদৌ নয়। ভারত হাসিনাকে ফেরতে দিতে চায় না, বাংলাদেশের সঙ্গে কোনো ভালো সম্পর্ক করতে চায় না। ভারত বাংলাদেশকে একটা কলোনি হিসাবে রাখতে চায়, ট্রানজিট এবং তাদেরকে করিডোর দিতে হবে, তাদেরকে ইকোনমিক জোন বানিয়ে দিতে হবে। এগুলো করার পরেও শেষ দিকে বলছে আমরা তো এখনই এই ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারি না। তার মানে ইউনূস সরকার ফেব্রুয়ারি পর্যন্ত আছেন, এই ফেব্রুয়ারি মাসের ভেতরে হাসিনাকে ফেরত পাঠিয়ে দেওয়ার আরো আলোচনা করবে, একথা কিন্তু ভারত বলেনি। ভারত বলেছে যে আমরা আমরা চাই বাংলাদেশের নির্বাচনের আগে যেন ভারত বাংলাদেশের ভিতরে কোনো উত্তেজনার সৃষ্টি না হয়। তবে একটা দিক খুব পজিটিভ, ভারতে প্রথমবারের মতো 2024-এর বৈপ্লবিক পরিবর্তন যেটা বাংলাদেশে হয়েছে, ইউনূস সরকার ক্ষমতায় আসলো, হাসিনা পালিয়ে গেল, সেটাকে তারা একটা বৈপ্লবিক পরিবর্তন বলে মেনে নিয়েছে। যে ভারতের অনেক অ্যানালিস্টই বলছেন যে হাসিনা যে খুন করেছে, লুট করেছে, এতে তো কোনো সন্দেহ নেই। জিন্দাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর রাধা দত্ত উনি পর্যন্ত বলেছেন যে হ্যাঁ 1400 মানুষ জাতিসংঘ বলছে হাসিনার পুলিশ আর্মি হত্যা করেছে। এই ব্যাপারে তারা কিন্তু রাগ ঢাক করছে না এবং বলছে বৈপ্লবিক একটা পরিবর্তন হয়েছে, হাসিনা খুবই আনপপুলার ছিল, তার আনপপুলারিটির জন্য তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তবে ভদ্র ব্যবহারের পরে ভারত আবার স্ক্রু টাইট দিচ্ছে, বলছে এই ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনই আমরা চাই 5 জন প্রভাবশালী আওয়ামী নেতাকে এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত পুনঃপ্রতিষ্ঠিত দেখতে চায়। এই 5 জন নেতাকে সেটা আমরা জানি না, তবে আওয়ামী লীগের 5 নেতাকে ইউনূস সরকারের আমলে বাংলাদেশে বিশেষভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, একেবারে নগ্ন হস্তক্ষেপ, এটা আমরা মানব কেন? ঢাকা এই বিষয়ে কি করবে বলা যাচ্ছে না। ইউনূস সরকার এই 5 জন আওয়ামী লীগারকে এনে এখানে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে তাদের কথাবার্তা শুনে কাজ করবেন কিনা, আমার মনে হয় না সেটা করলে ইউনূস সরকার আরো জনগণের সমর্থন হারাবে। তবে যেটা বললাম, ভারত বাংলাদেশ আলোচনা ইউনূস সরকারের আমলেই শেষ হবে না, নির্বাচিত সরকারের সাথে আলোচনা চলবে এবং সে সরকারকে ভারত বন্ধু একটা সরকার হতে হবে এবং নির্বাচিত সরকারের সাথে ভারত নমনীয় ভাষায় কথা বলবে এমন কোনো নিশ্চয়তা নাই কিন্তু। এবং যারা মনে করেন ভারত নমনীয় হয়েছে, ভদ্রভাবে কথাবার্তা বলেছে, তারা হাসিনাকে ফেরত পাঠিয়ে দেবে, এগুলো অতিরঞ্জিত দুরাশা, অতিরিক্ত আশা করা। এ ধরনের আশা করার কিছু নেই। ভারত ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ যদি হাসিনাকে যে ফেরত চায়, বলছে আমরা ফেরত দেবো, এই কাজগুলো করো। তারা জানে বাংলাদেশ এই কাজগুলো করবেও না এবং তারাও হাসিনাকে ফেরত দেবে না। তবে তাদের সুপ্ত ইচ্ছা বাংলাদেশের ভিতরে অর্থনৈতিকভাবে তারা ঘাঁটি বানাতে চায়, ফ্রি মার্কেট করতে চায়, ফ্রি ইকোনমিক জোন বানাতে চায়, সুযোগ সুবিধা চায় এবং এগুলো পাওয়ার পরে যে তারা হাসিনাকে ফেরত দেবে এ ধরনের কোনো গ্যারান্টি কিন্তু ভারত দিচ্ছে না। তার দূতাবাসে মানুষ বৃদ্ধি করতে চায়। তো সোজা কথা ঘুরে ফিরে ওই শেষমেশ যেখানে আমরা আসছি, ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বন্ধু হবার ভারতের কোনো ইচ্ছা নেই, হাসিনাকে ছেড়ে দেওয়ারও কোনো ইচ্ছা নেই। তারা একটু বাংলাদেশকে বাজিয়ে দেখলো এবং খলিলুর রহমান সাহেব গেলেন, কঠোর কঠোর কথাবার্তা বললেন, এতে আমরা তাকে হাততালি দিচ্ছি,
কিন্তু ওখানে গিয়ে তো উনি নাকে খত দিয়ে তিনি দিল্লিতে গেলেন এবং যে দিল্লি তাকে অপমানিত করলো, ডক্টর ইউনূসকে অপমানিত করলো। আমি মনে করি ডক্টর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই যে খলিলুর রহমানের এই যে সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে তিনি যে কাজটা করলেন, তার হয়তো মানা করার অবকাশ ছিল না। ইউনূস সাহেব বলেছেন, তাকে ফরেন মিনিস্ট্রি বলেছে তাকে যেতে হয়েছে। তবে এতে বাংলাদেশের কোনো গৌরব বৃদ্ধি হয়নি। আমাদের ভারতের কাছে আমরা কিছু পেয়ে যাব, এ ধরনের আশা কিন্তু একটা দুরাশা বলেই চিহ্নিত হবে। সবাইকে আমি আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।